তখন নিয়োগ পেয়েছেন, আমাদের কাজ চালিয়ে গিয়েছি। কতটুকু করতে পেরেছি হয়তো বা তোমাদের কাছে থাকবে। আমি এখন আগামী রবিবার থেকে আমার নিজ উপজেলা বাসারাপুর, আমারই ইউনিয়ন ফরদাবাদ 9 নং ফরদাবাদ ইউনিয়ন, আমার প্রতিবেশী গ্রাম, এখান থেকে যেতে ওই গ্রামটাতে আগে পাড়া পড়বে, তারপরে আমার গ্রামে পূর্বহাটি ক্যাপ্টেন এডি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে ইনশাল্লাহ আমি আগামী রবিবার যোগদান করব। এটা ছিল আমার প্রথম ইন্টারভিউ সহকারী প্রধান শিক্ষক হিসাবে। আল্লাহর অশেষ মেহেরবানি যে প্রথমবারই আমি সফল হয়েছি, এবং এর পেছনে এই স্কুলের অবদান থাকবে। এখানকার যে অভিজ্ঞতা, এখানকার যেই শিক্ষা, সহকর্মীদের সাথে, শিক্ষার্থীদের সাথে, এই সব কিছুর নির্যাসই হচ্ছে ওই নিয়োগ পরীক্ষার ফলাফল। ওই নিয়োগটা যখন হয়েছে, পরীক্ষা দিলাম, আমাদের দুজনকে ভাইবার পরে আমাদের দুজনকে সিলেক্ট করা হলো। আমি, আরেকজন যিনি ফারুক সাহেব নামে একজন ভদ্রলোক, তার বাড়ি তিতাস, তিনি গজারিয়াতে একটা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এসিলেন্ট মহোদয় এমপি মহোদয়কে ফোন দিলেন, দুজনকে নিয়ে আমি ভাইবা নিয়েছি। দুজন আমার হাতে আছে, একজন পেয়েছে 51, আরেকজন পেয়েছে 49। 51 যিনি পেয়েছেন তিনি একজন ইংরেজি শিক্ষক। এই প্রতিষ্ঠানের চাহিদা আছে ইংরেজি শিক্ষক, এবং আমার কাছে মনে হয়েছে তিনি একজন ভালো ইংরেজি শিক্ষক হবেন। এমপি মহোদয়ের কনসার্ন দিলেন যে আপনার যদি কোনো পছন্দ থাকে আপনি বলতে পারেন। এমপি মহোদয় ব্যর্থ কণ্ঠে এসিলেন্টকে বলেছেন যে আপনাকে যাকে ভালো মনে হয়েছে তাই নিয়োগ দিয়ে আসেন। তিনি সাথে সাথে সুপারিশ করে স্বাক্ষর করে দিয়ে গেছেন। সেই ভিত্তিতে আমি ইনশাল্লাহ আগামী রবিবার পূর্বহাটি ক্যাপ্টেন এডি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করতে যাচ্ছি। নতুন দায়িত্ব, এতদিন একটা ক্লাস নিয়েছিলাম, এখন একটা স্কুল, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং সম্মানিত কার্যনির্বাহী পরিষদের সদস্য সবার সাথে এখন কাজ করার থাকবে। আমি তো মানুষ, কাজ করতে গিয়ে হয়তো আমার কিছু গ্যাপ থাকতে পারে, শেখার অনেক কিছু আছে। কারণ আমি জাস্ট একটা পদ থেকে আরেকটা পদে গেলাম, এই পদে আমি আগে ছিলাম না। সকলের কাছে আমি দোয়া চাই। আর স্যার আছেন, সহকারী প্রধান শিক্ষক স্যার আছেন, আমি এই শিখতে গিয়ে, দায়িত্ব পালন করতে গিয়ে তাদের কাছে অনুরোধ করব, যখন যে সহযোগিতা প্রয়োজন হয় আমি হয়তো আপনাদেরকে বিরক্ত করব। আর তোমাদের উদ্দেশ্যে যে কথাটা বলবো, হয়তো বা ক্লাসে আমি অনেকবার বলার চেষ্টা করেছি, বিভিন্ন ক্লাসে বলেছি, বলেও থাকি, পৃথিবীতে প্রতিদিন ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। একটা শ্রেণীতে মানুষ, শিক্ষার্থী, ভালো ছাত্র বা ছাত্রী সবসময় থাকে না। ভালো মানুষ হওয়া, ভালো শিক্ষার্থী হওয়া দুটো ভিন্ন জিনিস। ভালো মানুষ হও, পড়াশোনা ভালো করতে পারোনি, এসএসসি পাস করতে পারো, ব্যাপারটা এমন নয়। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তোমরা হয়তো জানো কিনা, গত ডিসেম্বরে 800 কোটি মানুষ পূর্ণ হয়েছে। এই 800 কোটি মানুষের অর্ধেক মানুষই এসএসসি পাস নয়। তারা কিন্তু খারাপ মানুষ না। এই মানুষগুলোর মধ্যে অনেক মানুষ আছে যারা স্কুলের গণ্ডি পার হয়নি, কলেজের গণ্ডি পার হয়নি, কিন্তু সফল মানুষ। তার মানে হলো সফল হওয়া, শিক্ষিত হওয়া দুটো ভিন্ন জিনিস। তুমি যদি পড়াশোনাটা তোমার কঠিন মনে হয়, একজন ভালো মানুষ হও। এর চেয়ে ভালো পরামর্শ ঠিক এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। শিক্ষার্থী, ছেলে কিংবা মেয়ে, আমি শিক্ষার্থী শব্দটি ব্যবহার করছি, প্রত্যেকের যার যার ক্ষেত্রে, মেয়েরা মেয়েদের ক্ষেত্রে, ছেলেরা ছেলেদের ক্ষেত্রে, সত্যিকার অর্থে ভালো মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তোমরা ভালো মানুষ হও, তোমরা এই বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখো, আমার জন্য দোয়া করো। শাসন টাসন যা করেছি কখনো নিজের স্বার্থে নয়, সবগুলো তোমাদের স্বার্থে। আজকের এই দিনে আমি আমার অতীতের, যদি প্রত্যেকের সাথে, যাদের সাথে চলাফেরা করেছে, আমার সহকর্মী আছেন, আজকে আরো ভালো লাগতো যদি জাকির মাসুদ ভাই সহ ফারুক ভাই বা আরো যারা থাকতো, এখানে এসে যাদেরকে দেখেছি, এই কার্যক্রমে নির্বাহী পরিষদের সদস্যদেরকে ভালো লাগতো। তাদের প্রতি শুভকামনা থাকলো। দেখা হলে হয়তো তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব। যারা আছেন তারা আমাকে ক্ষমা করে দিবেন, কারণ মানুষ তো আমি, কোনো না কোনো হয়তো নিজে অজান্তেই কোনো ভুল হয়ে থাকতে পারে। আমার সহকর্মীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে ছোট ভাই কিংবা সহকর্মী, বন্ধু, সমবয়সী যেভাবেই দেখেন, ক্ষমা করবেন। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করছি,
ভুল ত্রুটি যাই ছিল, আজকের পরে সব কিছুই অতীত। আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আমার জীবনে আমার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সুবর্ণ সময়টুকু এখানে কাটিয়েছি। 10 বছর প্রায় 6 মাস, 13 তারিখে 6 মাস হলো। তো এত লম্বা সময় আমি কোনো প্রতিষ্ঠানে সময় দেইনি। সবচেয়ে মূল্যবান সময়গুলো আমি এখানে পার করেছি। এখন আমি বার্ধক্যের দিকে চলে যাচ্ছি। প্রতিদিন একটা দিন পার হবে, আমি বার্ধক্যের দিকে চলে যাব। আমার সেই স্ট্যামিনা, সেই শক্তি কমে যাবে। যখন আমি সবচেয়ে বেশি শক্তিশালী ছিলাম, সেই সময়টা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এটা দিতে গিয়ে হয়তো আপনাদের মনের মতো কখনো কখনো হয়নি। এইগুলোকে দয়া করে ভুলে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। প্রয়োজনে ফোন দেবো, বিরক্ত করব, যেহেতু নতুন যাচ্ছি, নতুন দায়িত্ব, আপনাদের অনেক অভিজ্ঞতা এই ক্ষেত্রে। আপনাদের সহযোগিতা কামনা করছি, চাইবো। তোমাদেরকে আবারও বলি, মানুষ হও। পড়াশোনা করতে পারোনি, কোনো সমস্যা নেই, মানুষ হও, দেখবে সমাজ তোমাকে সম্মান করবে, অটোমেটিক তোমার কাছে সম্মান চলে আসবে। দোয়া করো, আমি তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। এই প্রতিষ্ঠানের কথা সবসময় আমার মনে থাকবে, আমি না চাইতেও মনে থাকবে। কারণ একটু আগে আমি বলেছি, আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো আমি এখানে পার করেছি। পার করে এখন আমি বার্ধক্যের পথে। তো আজকে একটু ঐতিহাসিক দিন। আমি একদিক থেকে নিজেকে গর্বিত মনে করছি যে 7ই মার্চের ভাষণ, এটা শুধু একটা ভাষণ ছিল না, এটা ছিল বাংলাদেশের মুক্তি পাওয়াকামী যে মানুষ, মুক্তিযুদ্ধের জন্য যারা আকুল ছিল, শুধু একটা অঙ্গুল ইশারার একটা নির্দেশনা অপেক্ষায় ছিল। সেই নির্দেশনাটি ছিল এই 7ই মার্চে, নন অফিসিয়াল নির্দেশনা। তোমরা যদি এর ভিডিও দেখে থাকো কিংবা ছবি, দেখবে এই মঞ্চের এই রেসকোর্স ময়দানের উপরে হেলিকপ্টার ঘুরছিল 2-3টা। পাকিস্তানি সরকার, জান্তা বাহিনী চেয়েছিলেন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে দিক। যদি এমন হতো তাহলে বঙ্গবন্ধুকে তারা তখনই গ্রেফতার করত, রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে। তো যাই হোক, এই ভাষণটা কিন্তু ইউনেস্কো কর্তৃক প্রামাণ্য ইতিহাস হিসেবে সংরক্ষিত স্বীকৃতি পেয়েছে, তোমরা জানো কিনা। এবং সারা পৃথিবীতে দ্বিতীয় ভাষণ যে এইভাবে স্বীকৃতি পেল এবং সারা পৃথিবীতে চর্চিত হয়। এই ভাষণটা নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট খোলা হচ্ছে গবেষণার জন্য। আমি আর কিছু বলছি না, দোয়া প্রার্থনা করছি, সহযোগিতা প্রার্থনা করছি। তোমাদের প্রতি আসলেই দোয়া রইল। তোমরা কচিকাঁচা, তোমরা ভালো করবে, প্রতিষ্ঠানের দায় দায়িত্ব তোমাদের হাতে রইল, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।